আজকে আমরা চলে আসলাম আবারও নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তারা প্রথম থেকে শেষ পর্যন্ত গণিতের অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণটা দেখবা। তারপর অ্যান্সারটা করার পরে আমি সর্বশেষে তোমাদের জন্য এই সফট কপিগুলোকে আপলোড করে দিব। তোমরা এই আপলোডগুলো থেকে স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে তোমরা সেখান থেকে কপি করে টেক্সটটা লিখতে পারবা। তো প্রথমে আমরা একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ে নিই। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3 সমস্ত 1/2 ঘন্টায় এবং ঘন্টায় 52 সমস্ত 1/2 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছালো। ব্যবসায়ী তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। প্রথম প্রশ্ন, সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। আমরা প্রথমেই উদ্দীপকে দেখেছিলাম তাদের ঘন্টায় গতিবেগ দেয়া আছে। প্রথমটা হচ্ছে আমিনের এবং দ্বিতীয়টা হচ্ছে সজলের। যেহেতু আমাদের ঘন্টায় গতিবেগ মানে প্রতি ঘন্টায় তার গতিবেগটা নির্ণয় করতে হবে, আমরা লিখব সজল যায় 3 সমস্ত 1/2, 1/2 বা 7/2। আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নিব। 3 × 2 6 + 1 7 হবে লব এবং হর হবে 2। এত ঘন্টায় 52 সমস্ত 1/2 বা 52 × 2 104 + 1 105 হবে লব এবং হর হবে 2। এত কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় যায় এইটা ভাগ আমাদের এই মানটা। আমরা দেখতে পাচ্ছি এখানে ওপরে একটা ভগ্নাংশ আছে এবং নিচেও একটা ভগ্নাংশ আছে এবং দুইটা ভগ্নাংশ পরস্পর ভাগ অবস্থায় আছে। কাজেই প্রথম ভগ্নাংশ আমরা লিখব এবং মাঝের যে ভাগ চিহ্ন আছে এটা গুণ চিহ্ন হয়ে যাবে এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব। এখান থেকে 2 এবং 2 কেটে দিব। 7 দিয়ে যদি আমরা 105কে কাটি মান আসে 15। সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। যেহেতু আমরা প্রথমেই সজলের গতিবেগের একটা ঘন্টায় পেয়েছি, প্রতি ঘন্টায় পেয়েছি এবং আমাদের আমিনেরও গতিবেগ প্রতি ঘন্টায় বের করতে হবে। প্রথমে আমরা আমিনের গতিবেগ দেখব। আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার পথ, তাহলে 1 ঘন্টায় যায় 50/4 সমান 12.5 কিলোমিটার পথ। তাহলে এখানে আমিনের গতিবেগ হচ্ছে 12.5 কিলোমিটার পথ বা ঘন্টায়। আর খ থেকে পেয়েছিলাম সজলের গতিবেগ 15 কিলোমিটার ঘন্টায়। এখন আমরা লিখতে পারি তাহলে আমিনের গতিবেগ অনুপাত সজলের গতিবেগ সমান 12.5 অনুপাত 15। 12.5কে এবং 15কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই। এখানে 12.5টা ভগ্নাংশ থাকায় আমরা উক্ত কাজটা করতে পারি। এখন আমরা ইচ্ছা করলেই কি করতে পারি, উভয় পাশে দেখতে পাচ্ছি 4 দিয়ে গুণ করে দিলে মান আসে 50 আর এপাশে 4 দিয়ে গুণ করে দিলে মান আসে 60। এখন আমরা 50 এবং 60 সংখ্যাকেই 10 দিয়ে ভাগ করতে পারি। 50কে 10 দিয়ে ভাগ করলে মান আসে 5 এবং 60কে 10 দিয়ে ভাগ করলে মান আসে 5। অর্থাৎ আমিনের ও সজলের গতিবেগের অনুপাত হচ্ছে 5:6। গ নম্বর প্রশ্নে আছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। আমরা জানি তাদের মোট টাকা থেকে 10% লাভ হয়েছে। 100 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ হয় 10/100 টাকা। তাহলে 2,20,000 টাকায় লাভ হয় 10 × 2,20/100 টাকা। এখন আমরা 100-র 2 শূন্য এবং 10-এর একটা শূন্য এবং এই 2,20,000 থেকে একটা শূন্য যদি কেটে দিই পরস্পর, আমাদের সংখ্যা থাকে হচ্ছে 22,000 টাকা। তাহলে আমরা দেখলাম তাদের সর্বমোট লাভ হয়েছে 22,000 টাকা। এখন আমরা দেখব যে আমিন ও সজলের গতিবেগের যোগফল হচ্ছে 5 + 6 = 11। তাহলে আমিনের অংশ, যেহেতু তারা তাদের গতিবেগ অনুযায়ী একটা লভ্যাংশ পাবে, আমিনের লভ্যাংশ হবে, আমিন যেহেতু গতিবেগ ছিল 5/11, 11 দিয়ে 22,000কে কাটলে মান আসে 2,000, 2,000 × 5 = 10,000 টাকা। অনুরূপভাবে আমরা সজলের লভ্যাংশ পাবো 22,000 × সজলের গতিবেগ 6/11। এই 11 দিয়ে যদি আমরা 22,000কে কাটি আমাদের মান আসে 2,000, 2,000 × 6 = 12,000 টাকা। এবার চলে আসি পরের সৃজনশীল প্রশ্নে।
সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2 এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 1। ক নম্বর প্রশ্নে আছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা জানি কোনো কিছুর হর হোক অথবা কোনো একটা রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে ওই রাশিটাকে দুইটা রাশি বা ততোধিক রাশির গুণফলের মাধ্যমে প্রকাশ করতে হবে। কাজেই আমরা এই রাশিটাকে দুইটা রাশির বা তার চেয়ে বেশি রাশির গুণফলের মাধ্যমে প্রকাশ করব। আমরা এখানে মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে বা মধ্যপদ বিভাজনের মাধ্যমে রাশিটাকে ভাঙাতে পারি। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ধ্রুবক পদটা হচ্ছে -2। যেহেতু -2 আছে তার মানে 2কে ভাঙতে হবে। আমরা এমনভাবে ভাঙবো 2কে যাতে এখানে আমরা দুইটা সংখ্যা পাই, যে দুইটা সংখ্যা গুণ করলে -2 হবে কিন্তু যোগ করলে বা বিয়োগ করলে +1 হবে। যেহেতু 2-এর আগে বিয়োগ চিহ্ন আছে তার মানে বিয়োগ করে +1 মিলাতে হবে। কাজে আমরা বলতে পারি 2 গুণন 2 সমান 2 আর 2 থেকে 1 বাদ দিলে মান পাচ্ছি 1। তাই আমরা লিখব a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। এখন এই দুইটা রাশির মধ্যে থেকে যদি আমরা a কমন নিই, এখানে থাকে a প্লাস এখানে a চলে গেলে থাকে 2। আর এই দুইটা রাশির মধ্যে থেকে কিছুই কমন যায় না, যেহেতু কিছু কমন যায় না কাজেই এই মাইনাস এবং এই দুইটা থেকে আমরা 1 কমন নিব। তাহলে মাইনাস মাইনাসে +1 মাইনাস মাইনাসে +2। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পদে a প্লাস 2 আছে, কাজে আমরা a প্লাস 2কে কমন নিলে আমাদের মান থাকে a মাইনাস 1। এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখি, ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু প্রথম ভগ্নাংশের হর পেয়েছিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 1, এটা ক থেকে পেয়েছিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে ভাঙবো। শেষের পদ 2 এবং যোগ করে 3 মিলাতে হবে, তাহলে 2 গুণন 2 সমান 2 আর 2 আর 1 যোগ করলে হয় 3। কাজে আমরা লিখব a স্কোয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2। এখানে 1 লেখার প্রয়োজনীয়তা নাই। প্রথম দুইটা পদ থেকে যদি আমরা a কমন নিই তাহলে আমাদের মান থেকে a প্লাস 2। এখান থেকে যদি আমরা কিছুই কমন যায় না 1 কমন নিই তাহলে মান থাকে a প্লাস 2। উভয় পদ থেকে আমরা a প্লাস 2 কমন নিলে মান থেকে a প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর ছিল a স্কোয়ার মাইনাস 1। এইটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। a স্কোয়ার মাইনাস 1 এর পর স্কোয়ার করলে 1 হয়, কাজে এটাকে দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র মনে হচ্ছে। আচ্ছা, এটা a, এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা তিনটা পদেরই হরগুলোর উৎপাদকের রূপ পেয়েছি, কাজে আমরা লসাগু সহজে নির্ণয় করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে a প্লাস 1, a প্লাস 1, a মাইনাস 1, a মাইনাস 1। এখানে আছে a প্লাস 2, a প্লাস 2, a প্লাস 1, a প্লাস 1 আগেই আছে, a প্লাস 2 এটাও আমরা নিয়ে নিয়েছি এবং শেষে আছে a মাইনাস 1, a মাইনাস 1টা আমরা নিয়েছি। কাজেই নির্ণয় লসাগু হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। কাজেই আমরা এখানে দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশকে যোগের মাধ্যমে এবং সেইটা থেকে প্রথম ভগ্নাংশকে বিয়োগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে এবং ক নম্বর প্রশ্নের হরগুলোকে ভেঙে দিয়ে আমরা যে উৎপাদকের রূপ পেয়েছিলাম সেই রূপটা সরাসরি আমরা লিখব। a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 জায়গায় আমরা লিখব a প্লাস 2 ইন্টু a প্লাস 1, a স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় লিখব a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, a স্কোয়ার প্লাস a মাইনাস 2 জায়গায় লিখব a প্লাস 2 ইন্টু a মাইনাস 1, যেটা আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে এবং খ নম্বর প্রশ্নের উত্তরে আগেই পেয়েছি। এখন আমরা যদি সবগুলো লসাগু নির্ণয় করি, যেটা আমরা খ নম্বরে করেছিলাম, আমরা লসাগুটা সরাসরি লিখব। আমরা a প্লাস 2 এবং a প্লাস 1 দ্বারা যদি আমরা এখানে ভাগ করি আমাদের থাকে a মাইনাস 1। a মাইনাস 1 দিয়ে 2কে গুণ করলে 2 ইন্টু a মাইনাস 1, এই প্লাস চিহ্ন। এবার যদি আমরা a প্লাস 1 এবং a মাইনাস 1 দিয়ে সম্পূর্ণ লসাগুটাকে ভাগ করি থাকে আমাদের a প্লাস 2। a প্লাস 2 দিয়ে a কে গুণ করব a ইন্টু a প্লাস 2, এই মাইনাস চিহ্ন। a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 দিয়ে যদি আমরা এই রাশিটাকে ভাগ করি আমাদের মান থাকে a প্লাস 1। a প্লাস 1 দিয়ে আমরা a কে গুণ করব a ইন্টু a প্লাস 1। ওপরে এই গুণ আকারগুলো আমরা ভেঙে দিব। 2 ইন্টু a 2a, 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2।
এ ইন্টু এ স্কোয়ার এ ইন্টু 2 প্লাস 2a মাইনাস এ ইন্টু প্লাস এ মাইনাস স্কোয়ার মাইনাস এ ইন্টু প্লাস 1 মাইনাস এ। এখান থেকে এ স্কোয়ার প্লাসের আছে, স্কোয়ার মাইনাসের আছে, আমরা দুইটাকে সরাসরি কাটতে পারি। তাহলে আমাদের থাকে 2a প্লাস 2a 4a মাইনাস 1 3a, কাজে আমরা একবার লিখবো 3a আর a মাইনাস 2 আর এই দুইটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বির জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করব ইন্টু a প্লাস 2। এটাই অ্যান্সার। এবার চলে যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে সমাধান করে যাব। প্রথমে বলা হচ্ছে 2 মাইল ও 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার, মানে মিটারে রূপান্তরিত করতে হবে। আমরা লিখব যে আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার, তাহলে 2 মাইল সমান 1.61 গুণন 2 সমান 3.22 কিলোমিটার। তাহলে আমরা জানি আমাদের পার্থক্য বের করতে হবে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে থেকে। তাহলে 2 মাইলটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করেছি 3.22, তাহলে 3.22 বিয়োগ 3 আমাদের 3 কিলোমিটার সাথে বিয়োগ করতে হবে। আমাদের মান আসে 0.22 কিলোমিটার। যেহেতু আমাদের মিটারে রূপান্তরিত করতে হবে, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 0.22 কিলোমিটার সমান 1000 গুণন 0.22 সমান 220 মিটার। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। আমরা জানি ঘনক হচ্ছে ওই বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান। কাজেই তার একটা তলের পরিসীমা যদি 12 হয়, তার মানে এই পরিসীমার বা ওই তলটা হচ্ছে বর্গাকৃতির, যেহেতু সব দিকেই সমান। কাজে আমরা সেখান থেকে প্রথমে তার দৈর্ঘ্য প্রস্থ বের করব। যেহেতু ঘনকের একটি তল বর্গাকৃতির, সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান 12/4 সমান 3 মিটার। যেহেতু 4টা দৈর্ঘ্য আছে, এখানে 4টা দৈর্ঘ্যই সমান, এই জন্য 4 দিয়ে ভাগ করবো আমরা, 3 মিটার পাইলাম। তাহলে ঘনকের আয়তন সমান বাহুর উপর কিউব ঘনমিটার। কাজে বাহু হচ্ছে 3 মিটার পেয়েছি, তার উপর কিউব করলে হয় 27 ঘনমিটার। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসে পানি দ্বারা একটি পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, পাত্রটিতে কত লিটার পানি ধরে। আমরা জানি একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, তাহলে 25টি গ্লাসে পানি ধরে 250 গুণন 25 মিলিলিটার সমান 6250 মিলিলিটার। আর আমরা জানি যে 1000 মিলিলিটার সমান 1 লিটার, আমাদেরকে লিটারে রূপান্তরিত করতে হবে। কাজে আমরা 1000 দিয়ে ভাগ করলে পাই 6.25 লিটার। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। তাহলে 1 ঘন্টায় চাল বিক্রি করে 280 কেজি 500 গ্রাম, 8 ঘন্টায় চাল বিক্রি করে 280 কেজি 500 গ্রাম গুণন 8 দিয়ে যদি আমরা 280কে গুণ করি হয় 2240 কেজি, আর 8 যদি আমরা 500কে গুণ করি হয় 4000 গ্রাম। আমরা 240 কেজি প্লাস আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 4000কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি আমাদের মান আসে 4, তার মানে 4 কেজি। 2240 কেজির সাথে আমরা এই 4 কেজি যোগ করে লিখবো আমরা 2244 কেজি। যেহেতু এটাকে আমাদের মেট্রিক টনে রূপান্তরিত করতে হবে, আমরা জানি 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন, কাজেই 2240কে আমাদের 1000তে ভাগ করে 2.244 মেট্রিক টনে রূপান্তরিত করতে হবে। 5 নম্বর প্রশ্ন বলতেছে তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত। দেওয়া আছে টেবিলের প্রস্থ হচ্ছে 2 ফুট আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তার মানে প্রস্থ হচ্ছে 2 ফুট 2 গুণন 1.5 গুণ, আর 1.5 সমান 2 গুণন 1, 2 একে 3, 3/2, 2 কাটলে 3 ফুট, তার মানে দৈর্ঘ্য 3 ফুট। যেহেতু টেবিলের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমরা আগে প্রস্থ লিখেছি, এখানে প্রস্থ হচ্ছে 2 গুণন 3 সমান 6 বর্গ ফুট। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ,
এবং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। প্রাতঃভ্রমণের তিনি কত কিলোমিটার হাঁটেন? দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, আর তাহলে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের হাফ। যেহেতু প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, কাজে প্রস্থ হবে দৈর্ঘ্যের হাফ। তাহলে 120 গুণন হাফ সমান 60 মিটার। তাহলে আমরা যেহেতু তিনি বাগানের চারপাশে হাঁটেন, তার মানে বাগানের পরিসীমা দরকার। আমরা জানি বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে 120 আর প্রস্থ হচ্ছে 60। তাহলে 120 আর 60 যোগ করলে হয় 180 গুণন 2 360 মিটার। তাহলে বাগানের পরিসীমা হচ্ছে 360 মিটার। জনাব চৌধুরী 1 চক্করে হাঁটেন 360 মিটার। তাহলে তিনি 4 চক্করে হাঁটেন 360 গুণন 4 মিটার, তাহলে 1440 মিটার। তাহলে 1440 মিটারটাকে আমাদের কিলোমিটারে কনভার্ট করলে আমরা পাই 1000 ভাগ করলে আসে 1.44 কিলোমিটার। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, অনুতার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখলো যে এর ভূমি 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা 4.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার, সামান্তরিকের উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণন উচ্চতা। যেহেতু একক আছে সেন্টিমিটার, কাজে এর একক হবে বর্গ সেন্টিমিটার। 7.5 গুণন 4.25 গুণ করলে আসে 31.875 বর্গ সেন্টিমিটার। এবার আমরা চলে আসি 8 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটাকে বর্গ সেন্টিমিটারে রূপান্তরিত করতে হবে। আমরা লিখতে পারি যে দেওয়া আছে ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। কাজে আমরা 6 সেন্টিমিটারটাকে ঠিক রেখে 50 মিলিমিটারটাকে সেন্টিমিটারে রূপান্তরিত করব। আমরা জানি মিলিমিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার। কাজেই 50কে আমরা 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাই। কাজেই 50কে 10 দিয়ে ভাগ করলে 5 সেন্টিমিটার যোগ হয়, তাহলে 6 আর 5 11 সেন্টিমিটার। আর ত্রিভুজের উচ্চতা ছিল 400 মিলিমিটার, তাকে আমরা 10 দিয়ে ভাগ করে পাই 40 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি 11 এবং উচ্চতা 40, 2 দিয়ে আমরা 40 কাটলে পাই 20, 20 গুণন 11 সমান 220 বর্গ সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? 7 কিলোমিটার 7 সেন্টিমিটার। 7 কিলোমিটার বড় আছে, একে ছোট করতে হবে। কাজেই বড় এককে ছোট করতে হলে গুণ করতে হয়। কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে 1000 মিটারে 1 কিলোমিটার। কাজেই 7 গুণন 1000 সমান 7000 মিটার। 7 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে রূপান্তরিত করতে চাই, আমরা জানি 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। কাজেই 7কে আমরা 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো 0.07 মিটার। এখন 7000 যোগ 0.07 সমান 7000.07 মিটার। চলে আসি সর্বশেষ প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে? আমরা বলবো যে উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সঠিক সমাধান। পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত প্রশ্ন, এডুকেশনাল যে কোনো প্রশ্ন সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে একদমই ভুলবে না।